প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মূলত তোমাদের লিগাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং বিবি অনার্স থার্ড ইয়ারের কোর্স, এটা লিগাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং, যার কোড নাম্বার হচ্ছে 23-23-11। তো এই কোর্সটি মূলত আমি ধারাবাহিকভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ। তো আজকে আমি মূলত আমার এই ধারাবাহিকতায় 3 নম্বর লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর লেকচারে মূলত দুইটা চ্যাপ্টার আমরা পড়াবো কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব আমাদের এই 3 নম্বর লেকচারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো যাওয়া যাক। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটার যে স্লাইডগুলো আমি তৈরি করেছি তোমাদের উদ্দেশ্যে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব এখন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা আমার স্লাইডগুলো দেখতে পাচ্ছ। স্লাইডগুলোতে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আমি শুরুতেই বলেছি যে আজকে আমার 3 নম্বর লেকচার, এবং লেকচারে যে বিষয়টা পড়াবো সেটা তোমাদের টাইটেল অফ দ্য লেকচারে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো আমরা এই বিষয়গুলো থেকে যে টপিকগুলো আসবে সেই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আগেই বলেছি আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা স্লাইডগুলোতে, কম্পিউটার স্ক্রিনে তোমরা সেটা নিশ্চয়ই তোমাদের সামনে স্থাপিত হচ্ছে। এরপরে দেখো দুইটা চ্যাপ্টারই দেখালো। এরপরে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে ধারাবাহিকভাবে এই দুইটা চ্যাপ্টার, অর্থাৎ 2.5 এ তোমার ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, আর 2.6 এ হচ্ছে তোমার ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। অর্থাৎ এই দুইটা বিষয় নিয়ে মূলত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই চ্যাপ্টার 2.5 ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট। তো এই চ্যাপ্টারের শুরুতে যে টপিকটা মূলত আসছে শুরুতেই, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্টের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ট্রাক্টের যে শ্রেণী বিভাগ, অর্থাৎ কন্ট্রাক্টকে আমরা আসলে কত ভাগে ভাগ করতে পারবো, চুক্তিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, সেই বিষয়টা মূলত আমাদের এই টপিকের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব বা স্পষ্ট হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে চুক্তি বা সম্মতিকে আমরা প্রধানত 5টা দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করছি। কয়টা দৃষ্টিকোণ থেকে? 5টা দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করছি। তো শুরুতেই যেটা আসছে সেটা হচ্ছে আইনগত বৈধতার ভিত্তিতে, ক নম্বর। খ হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে, গ হচ্ছে পদ্ধতিগতভাবে, ঘ হচ্ছে প্রতিদান প্রদানের ভিত্তিতে, ঙ হচ্ছে চুক্তি পালনের ভিত্তিতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই 5টা ভিত্তির উপর ভিত্তি করে মূলত আমরা চুক্তিকে ক্লাসিফাইড করব বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সেটাই আমরা এখন বিস্তারিত দেখব। তো এই বিষয়টাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, শুরুতেই হচ্ছে ক নাম্বার, আইনগত বৈধতার ভিত্তিতে ক্লাসিফিকেশন। আইনগত বৈধতার ভিত্তিতে ক্লাসিফিকেশন। ওকে, তো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ লিগালিটি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো লিগালিটির ভিত্তিতে আমরা চুক্তিকে আবার কয় ভাগে ভাগ করছি সেটা একটু খেয়াল করে দেখো। এক্ষেত্রে আমরা চুক্তিকে ভাগ করছি তোমার 4 ভাগে ভাগ করছি। তো সেই 4 ভাগটা কি কি? নাম্বার 1 একটু খেয়াল করো, প্রথমে আসছে ভ্যালিড কন্ট্রাক্ট, অর্থাৎ বৈধ চুক্তি। বৈধ চুক্তি কাকে বলে? তো বৈধ চুক্তি কাকে বলে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। শুরুতেই চুক্তি আইনের 2-এর জ ধারা অনুযায়ী মূলত যে বিষয়টা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে আইনের দ্বারা বলবৎযোগ্য সমস্ত সম্মতিকেই চুক্তি বলা হবে। অর্থাৎ আইনের দ্বারা যেটা বলবৎযোগ্য হবে সেটাই মূলত চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় সেটাই হচ্ছে মূলত
বৈধ চুক্তি। তো আমরা নেক্সট 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাতিল চুক্তি। 2 নম্বরে বলা হচ্ছে কি বাতিল চুক্তি। বাতিল চুক্তি কাকে বলে? বাতিল চুক্তি হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট বলি আমরা। এটা হচ্ছে তোমার চুক্তি আইনের 2 এর 6 তে মূলত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সম্মতি আইনের দ্বারা বলবৎ করা যায় না সেটাই বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যে চুক্তিটা আইনের দ্বারা বলবৎ করা যায় না, আগে আমরা দেখলাম যে আইনের দ্বারা বলবৎ করা যায়, আর এখন বলা হচ্ছে যে চুক্তি আইনের দ্বারা বলবৎ করা যায় না সেটাকে আমরা বলছি বাতিল চুক্তি। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বাতিল যোগ্য চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, বাতিল যোগ্য চুক্তি কাকে বলে? ভয়েডেবল কন্ট্রাক্ট বলা হয় এটাকে। ভয়েডেবল কন্ট্রাক্ট বা বাতিল যোগ্য চুক্তি হচ্ছে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে সেটা বলবৎযোগ্য হয় না, তাকেই আমরা মূলত কি বলবো? বলবৎযোগ্য চুক্তি বা তোমার ভয়েডেবল কন্ট্রাক্ট হিসেবে গণ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা 4 নম্বর, অবলবৎযোগ্য চুক্তি। অবলবৎযোগ্য চুক্তি কাকে বলে? অর্থাৎ আনএনফোর্সেবল কন্ট্রাক্ট, অর্থাৎ অবলবৎযোগ্য চুক্তি। তো এখানে অবলবৎযোগ্য চুক্তি বলতে কি বোঝানো হচ্ছে? যে সম্মতি আইনত কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আদালত কর্তৃক বহাল করা যায় না। অর্থাৎ যে চুক্তি বা যে সম্মতি আইনগত কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আদালত কর্তৃক কোনোভাবেই সেটা বহাল করা যায় না, সেই চুক্তিকে আমরা বলবো অবলবৎযোগ্য চুক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আইনগত বৈধতার ভিত্তিতে আমরা চুক্তিকে যে 4 ভাগে ভাগ করি সেটা। এরপরে যেটা আসছে খ নম্বর, আনুষ্ঠানিকতার ভিত্তিতে। আনুষ্ঠানিকতার ভিত্তিতে তোমার চুক্তি, অর্থাৎ আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করেও কিন্তু আমরা চুক্তিকে বেশ কয়েক ভাগে ভাগ করতে পারবো, অর্থাৎ 2 ভাগে ভাগ করতে পারবো, অর্থাৎ ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফর্মালিটিস। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে ভাগ করছি। নাম্বার 1 আনুষ্ঠানিক চুক্তি, আর নাম্বার 2 হচ্ছে অনানুষ্ঠানিক চুক্তি বা সাধারণ চুক্তি। তো আনুষ্ঠানিক চুক্তি কাকে বলে? এক্সকিউজ মি। আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে ইনফর্মাল কন্ট্রাক্ট বলা হয় এটা। আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে ফর্মাল কন্ট্রাক্ট, যে চুক্তি লিখিত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত এবং আনুষ্ঠানিকভাবে অন্য পক্ষের নিকট প্রদত্ত হয় বা সমর্থিত হয়, তাকে আমরা মূলত আনুষ্ঠানিক চুক্তি বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক চুক্তি, অর্থাৎ ইনফর্মাল কন্ট্রাক্ট। ইনফর্মাল কন্ট্রাক্ট আমরা কাকে বলি? ইনফর্মাল কন্ট্রাক্ট হচ্ছে যে চুক্তি কোনো আনুষ্ঠানিকতা ব্যতীত মৌখিক কথাবার্তা বা আলাপ আলোচনার মাধ্যমে গঠিত হয়, তাকে আমরা অনানুষ্ঠানিক চুক্তি অথবা সাধারণ চুক্তি অথবা ইনফর্মাল কন্ট্রাক্ট আমরা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পদ্ধতিগতভাবে চুক্তি 3 রকম হতে পারে। পদ্ধতিগতভাবে চুক্তি কয় রকম হতে পারে? 3 রকম হতে পারে। দ্যাট মিন্স ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সিস্টেমেটিক, অর্থাৎ পদ্ধতির উপর বেস করে আমরা চুক্তিকে 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? নাম্বার 1 দেখো, ব্যক্ত চুক্তি, অর্থাৎ ব্যক্ত মানে কি? এক্সপ্রেসড কন্ট্রাক্ট, অর্থাৎ যেটা ব্যক্ত করা হয়। যে চুক্তিতে আমরা এটাকে সংজ্ঞা এভাবে দিতে পারি, যে চুক্তি চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে ভাষার সাহায্যে বা মৌখিক অথবা লিখিতভাবে প্রতিষ্ঠিত হয়, সেই চুক্তি হচ্ছে মূলত ব্যক্ত চুক্তি। অর্থাৎ চুক্তিভুক্ত পক্ষের মধ্যে সেটা ভাষার সাহায্যে, তো ভাষার সাহায্যে বা মৌখিকভাবে অথবা লিখিতভাবে যেটাই হোক না কেন সেটা কি করা হবে? প্রতিষ্ঠিত হবে। এই ধরনের চুক্তিকে আমরা বলছি এক্সপ্রেস কন্ট্রাক্ট বা ব্যক্ত চুক্তি। 2 নম্বর হচ্ছে অব্যক্ত চুক্তি। অব্যক্ত চুক্তি কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু খেয়াল করে, ইমপ্লয়েড কন্ট্রাক্ট হচ্ছে যে চুক্তি ভাষার সাহায্যে বা মৌখিক ও লিখিতভাবে প্রতিষ্ঠিত না হয়ে পারিপার্শ্বিক অবস্থা, পক্ষসমূহের হালচাল বা আচার আচরণের সাহায্যে প্রতিষ্ঠিত হয়, তাকেই মূলত আমরা অব্যক্ত চুক্তি বা ইমপ্লয়েড কন্ট্রাক্ট বলে থাকি। নিশ্চয় বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উপচুক্তি, 3 নাম্বার 3, উপচুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট। তো কোয়াসি কন্ট্রাক্ট বা উপচুক্তি কাকে বলে? একটু খেয়াল করো,
যে চুক্তিতে চুক্তির সাধারণ নিয়ম অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে কোনো চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বা পক্ষসমূহের আচার আচরণের দরুন পক্ষসমূহের মধ্যে চুক্তির নয় এক ধরনের দায় দায়িত্ব বা অধিকার সৃষ্টি হয়, তাকেই মূলত আমরা উপযুক্তি বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, উপযুক্তিকে নিশ্চয় তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ঘ নাম্বার, প্রতিদানের ভিত্তিতে চুক্তি। প্রতিদানের ভিত্তিতে, দ্যাট মিনস ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কনসিডারেশন, অর্থাৎ কনসিডারেশনের উপর ভিত্তি করে চুক্তিকে আমরা আবার কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করতে পারি প্রতিদানের ভিত্তিতে। সেটা কি কি দেখো। নাম্বার ওয়ান হচ্ছে ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, অর্থাৎ একপাক্ষিক চুক্তি। ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, দ্যাট মিনস একপাক্ষিক চুক্তি। তো একপাক্ষিক চুক্তি কাকে বলে? যে চুক্তির ক্ষেত্রে পারস্পরিক প্রতিশ্রুতি থাকে না, শুধুমাত্র একটি পক্ষ প্রতিশ্রুতি প্রদান করে, তাকে আমরা একপাক্ষিক চুক্তি বলবো। চুক্তির যদিও দুটি পক্ষ, কিন্তু প্রতিদান প্রদান করছে এক পক্ষ, এ কারণে আমরা, বা প্রতিশ্রুতি প্রদান করছে এক পক্ষ, সে কারণে আমরা এই চুক্তিকে বলছি ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, অর্থাৎ একপাক্ষিক চুক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 2, দ্বিপাক্ষিক চুক্তি, অর্থাৎ বাইল্যাটারাল কন্ট্রাক্ট। তো বাইল্যাটারাল কন্ট্রাক্ট কাকে বলে, বা দ্বিপাক্ষিক চুক্তি কাকে বলে? যে চুক্তির ক্ষেত্রে পারস্পরিক প্রতিশ্রুতি থাকে, তাকে মূলত দ্বিপাক্ষিক চুক্তি বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তার মানে পারস্পরিক মানে কি? একজন আরেকজনকে প্রতিশ্রুতি প্রদান করবে, এই চুক্তিকে আমরা বলছি দ্বিপাক্ষিক চুক্তি। লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিপল কন্ট্রাক্ট, দ্যাট মিনস বহুপাক্ষিক চুক্তি। তো মাল্টিপল কন্ট্রাক্ট বা বহুপাক্ষিক চুক্তি কাকে বলে? তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, যে চুক্তির ক্ষেত্রে 2 বা এর অধিক পক্ষ জড়িত থাকবে, তাকেই মূলত আমরা, যে চুক্তির ক্ষেত্রে, আমি আবার বলছি, যে চুক্তির ক্ষেত্রে 2 বা ততোধিক পক্ষ, তার মানে তার চেয়ে অধিক পক্ষ ইনভলভ থাকবে, জড়িত থাকবে, তাকে আমরা বলবো মাল্টিল্যাটারাল কন্ট্রাক্ট, দ্যাট মিনস বহুপাক্ষিক চুক্তি। এন্ড ফাইনালি 9 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে চুক্তি পালনের ভিত্তিতে, অর্থাৎ ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট। এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি পালনের ভিত্তিতে চুক্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? নাম্বার 1, একটা হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, দ্যাট মিনস সম্পাদিত চুক্তি। এক্সিকিউটেড কন্ট্রাক্ট, সম্পাদিত চুক্তি। তো সম্পাদিত চুক্তি কাকে বলে? সম্পাদিত চুক্তি হচ্ছে যে চুক্তির প্রতিদান উভয় পক্ষ কর্তৃক প্রতিশ্রুতি প্রদানের সাথে সাথে যুগপৎভাবে সম্পন্ন হয়, তাকেই আমরা সম্পাদিত চুক্তি বা এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে সম্পাদ্য চুক্তি, দ্যাট মিনস এক্সিকিউটরি কন্ট্রাক্ট, দ্যাট মিনস সম্পাদ্য চুক্তি। তো সম্পাদ্য চুক্তি কাকে বলে? সম্পাদ্য চুক্তি হচ্ছে যে চুক্তির মাধ্যমে প্রতিদান ভবিষ্যতে প্রদানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, অর্থাৎ চুক্তির প্রতিদান, যে ক্ষেত্রে চুক্তির প্রতিদান ভবিষ্যতে প্রদানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাকেই মূলত সম্পাদ্য চুক্তি বলা হবে। অর্থাৎ প্রতিদানটা ভবিষ্যতে দেওয়া হবে, মানে এখনই দিয়ে দেওয়া হচ্ছে না, চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে দেওয়া হচ্ছে না, এই জন্য বলা হচ্ছে এটাকে সম্পাদ্য, মানে সম্পাদন করা হয়নি বাট সম্পাদন করতে হবে, সম্পাদ্য চুক্তি বা এক্সিকিউটরি কন্ট্রাক্ট। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে, নেক্সট টপিকটা আমরা দেখবো স্লাইডের মাধ্যমে। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট কাকে বলে? ভয়েড মানে কি? ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল। বাতিল কাকে বলে? বাতিল চুক্তি কাকে বলে? দেখো, সাধারণত যে সম্মতি বা আইনের সাহায্যে বলবৎ করা যায় না, যে সম্মতি বা চুক্তি আইনের সাহায্যে বলবৎ করা যায় না, তা কি করা হয়? বাতিল বলে গণ্য হয়। তা কি হচ্ছে? বাতিল বলে গণ্য হচ্ছে। ঠিক আছে, তাকেই আমরা মূলত বাতিল চুক্তি বা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের চুক্তি শুরুতেই বাতিল বলে গণ্য হয়। চুক্তি আইনের 2 ধারা অনুসারে কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো। এখানে বলা হচ্ছে যে an agreement not enforceable by law is said to be void, অর্থাৎ
যে সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না তাকেই আমরা বাতিল সম্মতি বা বাতিল চুক্তি হিসেবে গণ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, একটা উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার হতে পারি। নাসির রিয়াদের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে সে 3 লক্ষ টাকার বিনিময়ে রিয়াদের মৃত পুত্রকে জীবিত করে দিবে। কার্যটি অসম্ভাব্য বিধায় এই চুক্তিটি বাতিল চুক্তি। তার মানে চুক্তির যে বিষয়বস্তু সেটা যদি কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব না হয় বা আইনের দৃষ্টিকোণ থেকে বলবৎ করা না যায়, তাহলে কোনোভাবেই সেটাকে আমরা মানে বৈধ চুক্তি বলবো না, সেটা বাতিল চুক্তি হিসেবে গণ্য হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট স্লাইডে দেখি কি টপিক আসছে। ভয়েড কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস, মানে কি কি ধরনের ভয়েড কন্ট্রাক্ট আছে, অর্থাৎ ভয়েড কন্ট্রাক্টস মানে বাতিল চুক্তি কি কি হতে পারে, সেটাই মূলত আমরা সেই চুক্তিগুলোর সাথে আমরা এখন পরিচিত হব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চুক্তিগুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, কন্ট্রাক্ট বাই ইনক্যাপাবল। কন্ট্রাক্ট বাই কি বলা হচ্ছে? ইনক্যাপাবল পারসন। অর্থাৎ ইনক্যাপাবল পারসন মানে কি? অযোগ্য ব্যক্তি। অযোগ্য ব্যক্তির দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই চুক্তি কিন্তু শুরুতেই বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, মাথায় আমাদের খেয়াল রাখতে হবে যে চুক্তির যারা অযোগ্য পার্সন, যেমন 18 বছরের নিচে মাইনর কোনো পার্সন যদি চুক্তি করে তাহলে তো সেই চুক্তি শুরুতেই বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 2, কন্ট্রাক্ট বাই মিউচুয়াল মিস্টেক। অর্থাৎ উভয় পক্ষের ভুলের দ্বারা সম্পাদিত চুক্তি। উভয় পক্ষের ভুলের দ্বারা সম্পাদিত চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, উভয় পক্ষ কিন্তু ভুল করতে পারে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে উভয় পক্ষ কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কি করছে? ভুল করছে। তো সেক্ষেত্রে তাদের সেই ভুলটার কারণেও কিন্তু যদি চুক্তি প্রতিষ্ঠিত হয় সেই চুক্তিও কিন্তু বাতিল চুক্তি হবে। যেমন ধরো, চুক্তির অতি প্রয়োজনীয় কোনো তথ্য সম্পর্কে যদি কোনো ভুল হয়, অর্থাৎ উভয়ই ভুলের বশবর্তী হয়ে উভয় পক্ষ যদি কোনো চুক্তি সম্পাদন করে তাহলে ওই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 3, কন্ট্রাক্ট বাই মিস্টেক অফ ফরেন অ্যাক্ট। অর্থাৎ বিদেশি আইন সম্পর্কিত ভুলের দ্বারা চুক্তি। বিদেশি আইন সম্পর্কে ভুলের দ্বারা চুক্তি। বিদেশি আইনের দ্বারা যদি কোনো ভুল সম্পাদিত হয় চুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ বিদেশি আইন সম্পর্কে না জানার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, তাহলেও সেক্ষেত্রে সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফর আনলফুল। কন্ট্রাক্ট ফর আনলফুল। আনলফুল বলতে কি বোঝাচ্ছি আমরা? অর্থাৎ অবৈধ প্রতিদান বা উদ্দেশ্য সম্বলিত চুক্তি। অর্থাৎ কন্ট্রাক্ট ফর আনলফুল কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ আনলফুল কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ চুক্তিটি যদি এরকম হয়, প্রতিদান যদি অবৈধ হয় এবং উদ্দেশ্য যদি অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে সেই চুক্তি শুরুতেই বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 5 যেটা বলা হচ্ছে কন্ট্রাক্ট ফর পার্টলি আনলফুল কনসিডারেশন অর অবজেক্ট। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে চুক্তির যদি অংশ বিশেষ, অর্থাৎ কিছু অংশ দেখা যাচ্ছে কিছু অংশের প্রতিদান বা উদ্দেশ্য বৈধ, আবার কিছু অংশের প্রতিদান অবৈধ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চুক্তিটি বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন। কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন অর্থাৎ যদি এরকম হয় প্রতিদান ছাড়া কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া, যেটা আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের চুক্তিতেই প্রতিদান না থাকলে সেটা চুক্তি হবে না। অর্থাৎ প্রতিদান হচ্ছে চুক্তির একটি অপরিহার্য উপাদান। কিছু ব্যতিক্রম আছে, যেমন বাবা মায়ের মধ্যে যে চুক্তি, সন্তানের সাথে বাবা বা মায়ের যে চুক্তি প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এখানে স্নেহ বা ভালোবাসার চুক্তি। তো এই ধরনের চুক্তির এরকম কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম ছাড়া সব ধরনের চুক্তির ক্ষেত্রে প্রতিদান অবশ্যম্ভাবী। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 7, কন্ট্রাক্ট ইন রেস্ট্রেন্ট অফ ম্যারেজ। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী চুক্তি। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, যদি নাবালক না হয়ে যদি সাবালক কোনো ব্যক্তির বিবাহে করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যদি এরকম কোনো চুক্তি করা হয় তাহলেও সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 8, আনসার্টেন এগ্রিমেন্ট। আনসার্টেন এগ্রিমেন্ট। আনসার্টেন এগ্রিমেন্ট কি? আনসার্টেন এগ্রিমেন্ট হচ্ছে মানে অনিশ্চিত, মানে আনসার্টেন বলতে বোঝাচ্ছি আমরা মানে অনিশ্চিত বা স্পষ্ট না। অর্থাৎ এগ্রিমেন্টটা যদি এরকম হয় অস্পষ্ট বা আনসার্টেন, অর্থাৎ যেটা আমাদের কাছে ক্লিয়ার না, এরকম যদি কোনো বিষয়ের উপরে ভিত্তি করে
যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই চুক্তিকে কোনোভাবেই আমরা বৈধ চুক্তি বলবো না, সেটা বাতিল চুক্তি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 9, এগ্রিমেন্ট অফ ওগারিং। এগ্রিমেন্ট অফ ওগারিং, ওগারিং মানে কি? এগ্রিমেন্ট অফ ওগারিং, ওগারিং মানে হচ্ছে বাজি চুক্তি, অর্থাৎ বাজি ধরার সম্মতি। বাজি ধরার সম্মতি কি আসলে বৈধ চুক্তি? অবশ্যই না। বাজি ধরাটাই তো হচ্ছে একটা অবৈধ কাজ। সো সেই ক্ষেত্রে বাজি ধরার জন্য যে চুক্তি প্রতিষ্ঠিত হবে সেটাও বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। যেমন বাজি ধরার চুক্তি ক্ষেত্রে বলা হচ্ছে, এই ধরনের চুক্তির ক্ষেত্রে বিজয়ী পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালনে বাধ্য করার জন্য মামলা দায়ের করতে পারবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা বাতিল চুক্তি, শুরুতেই এটা বাতিল চুক্তি, সে কারণে এটা মামলা করার কোনো এখতিয়ার থাকবে না। নাম্বার 10, কন্ট্রাক্ট ইন রেস্ট্রেইন অফ আনলফুল প্রফেশন এন্ড ট্রেড। অর্থাৎ যদি এরকম হয়, লফুল কোনো প্রফেশন, অর্থাৎ আইনসম্মত কোনো ব্যবসা বা বাণিজ্য করার ক্ষেত্রে বাণিজ্য করার বা পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এরকম কোন চুক্তি শুরুতে বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ বৈধভাবে কেউ ব্যবসা করতে চাইলে, বাণিজ্য করতে চাইলে করতে পারবে, কিন্তু তার সেই বৈধ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হয়, এরকম যদি কোনো চুক্তি করা হয়, তাহলে সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 11, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন অফ লিগাল প্রসিডিংস। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আইনগত কার্যধারার বাধা সৃষ্টিকারী সম্মতি। অর্থাৎ আইনগত কোনো কাজ স্বাভাবিকভাবে করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এরকম কোনো চুক্তি যদি করা হয়ে থাকে, তাহলেও সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট অন যেটা বলা হচ্ছে, কন্ট্রাক্ট ফর ইম্পসিবল অ্যাক্ট। অর্থাৎ যদি অবাস্তব বা অসম্ভব কোনো কাজ করার জন্য যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয়, তাহলেও সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। কারণ অসম্ভব কোনো কার্য করার উদ্দেশ্যকে সামনে রেখে কোনো চুক্তি প্রতিষ্ঠিত হতে পারে না। তো এগুলোই ছিল মূলত ভয়েড কন্ট্রাক্ট বা বাতিল চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। ডেফিনেশন অফ ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট কাকে বলে, সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, কোন প্রকার বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা বা প্রতারণার দ্বারা সম্মতি আদায় করা হলে উক্ত সম্মতি বাতিলযোগ্য হবে। এক্ষেত্রে বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা বা প্রতারণার দ্বারা যদি কোনো সম্মতি আদায় করা হয়, তাহলে তার ইচ্ছা অনুসারে ওই সম্মতিটি বাতিল বা বলবৎযোগ্য, বাতিল হতে পারে, আবার বলবৎযোগ্য হতে পারে। তো এক্ষেত্রে তোমার একটা উদাহরণের সাহায্যে আমরা আরো বিষয়টা ক্লিয়ার হতে পারি। যেমন মিস্টার সামির মাহিনকে হত্যার ভয় দেখিয়ে তার 10 লক্ষ টাকার বাগান বাড়িটি মাত্র 50,000 টাকায় বিক্রয়ের সম্মতি আদায় করে। এটি একটি বাতিলযোগ্য সম্মতি, বাতিলযোগ্য চুক্তি। কেননা মাহিন ইচ্ছা করলে কিন্তু উক্ত চুক্তি পালন করতে পারে, আবার বাতিলও করতে পারে। কারণ এখানে যেহেতু মাহিনের কাছ থেকে সম্মতিটা আদায় করা হয়েছে কিভাবে? বল প্রয়োগের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে ভয়েডেবল কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট কাকে বলে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে তোমার ফিচার্স অফ ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। অর্থাৎ ভয়েডেবল কন্ট্রাক্টের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব শুরুতেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ভয়েডেবল কন্ট্রাক্টের যে বৈশিষ্ট্যগুলো আসছে সেগুলো হচ্ছে নাম্বার 1, উদ্ভব। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত বল প্রয়োগ, অনুচিত প্রভাব, তারপরে মিথ্যা বর্ণনা, প্রতারণা, এগুলোর মাধ্যমে কিন্তু সাধারণত বাতিলযোগ্য চুক্তির উদ্ভব হয়। 2 নম্বর হচ্ছে বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত বৈধ। এই চুক্তিটি আসলে সাধারণত প্রমাণ সাপেক্ষে কিন্তু এটা বাতিল হয়। অর্থাৎ বাতিলযোগ্য চুক্তি কিন্তু সাথে সাথেই বাতিল না, এটা প্রমাণ সাপেক্ষে এটা আমরা বাতিল করব। যদি আদালতে এটা প্রমাণ হয় যে আসলেই বল প্রয়োগ করে তোমার সম্মতি আদায় করা হয়েছিল, তাহলে তখন সেটা বাতিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। 3 নম্বর হচ্ছে বাতিলযোগ্য। বাতিলযোগ্য কি? যে সম্মতিতে কোনো পক্ষের স্বেচ্ছা না থাকে, ওই সম্মতি হচ্ছে মূলত বাতিলযোগ্য সম্মতি। 4 নম্বর হচ্ছে দায় দায়িত্ব। দায় দায়িত্ব কি? দায় দায়িত্ব হচ্ছে যে বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত এই ধরনের চুক্তিতে পক্ষসমূহের দায় দায়িত্ব যথাযথভাবে সেটা বিদ্যমান থাকবে, বাতিল না হওয়া পর্যন্ত। 5 নম্বর বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বলবৎ বা বাতিল। অর্থাৎ যে পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পক্ষ যদি চায় তাহলে সেটা বলবৎ করতে পারে, আবার বাতিলও করতে পারে।
নাম্বার 6 বলা হচ্ছে বাতিল করার অধিকার, অর্থাৎ এক্ষেত্রে বাতিল করার অধিকার শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পক্ষেরই থাকবে। নাম্বার 7 সম্পূর্ণ চুক্তি নয়, এক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের চুক্তি আসলে সম্পূর্ণ চুক্তি নয়, শেষ পর্যন্ত তা বাতিল বা বলবৎযোগ্য হিসেবে গণ্য হতে পারে। নাম্বার 8 অন্য পক্ষ কর্তৃক চুক্তি পালন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ ব্যতীত অন্য পক্ষ বা পক্ষগণ সর্বদাই এ ধরনের চুক্তি পালন করতে বাধ্য থাকবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ কিন্তু বাধ্য নয়, কিন্তু অন্য পক্ষ কিন্তু এটা পালন করতে বাধ্য থাকবে। বৈধ সত্ত্ব লাভ, এই ধরনের চুক্তির ক্ষেত্রে সাধারণত বৈধ চুক্তি বাতিল ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রাপ্ত যে অধিকার বা সত্ত্ব এটা কিন্তু বৈধ হিসেবে গণ্য হবে। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে আদালত কর্তৃক বলবৎ। ফাইনালি যেটা বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পক্ষের ইচ্ছা অনুসারে এই ধরনের চুক্তি আদালত কর্তৃক বলবৎ করা যাবে, আবার ইচ্ছা করলে সে বাতিলও করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের ফিচার্স অফ ভয়েডেবল কন্ট্রাক্ট। আর নেক্সট যেটা আছে ডিফারেন্স বিটুইন ভয়েড কন্ট্রাক্ট, ডিফারেন্স বিটুইন ভয়েড এন্ড ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, অর্থাৎ বাতিল সম্মতি এবং বাতিল যোগ্য সম্মতির মধ্যে ডিফারেন্সটা কোথায়। সংজ্ঞাগত কিছু পার্থক্য আছে, যেমন দেখো যে সম্মতি বা চুক্তি আইনের দ্বারা বলবৎ করা যায় না তাকেই বাতিল সম্মতি বলে। আর বাতিলযোগ্য সম্মতি কি, যে সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছানুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছানুসারে সেটা বলবৎযোগ্য হয় না, তাকেই আমরা বাতিলযোগ্য সম্মতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা উদাহরণ দেখো, প্রকৃতিগত কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি। বাতিল চুক্তি শুরুতেই বাতিল বলে গণ্য হবে, তাই একে চুক্তি বলা যাবে না। অন্যদিকে বাতিল যোগ্য চুক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত সে ধরনের চুক্তি বৈধ হিসেবে গণ্য হবে। এইভাবে বাতিল চুক্তি এবং বাতিল যোগ্য চুক্তির মধ্যে অনেকগুলো পার্থক্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যে এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 2.5 ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট শেষ হলো। এরপরে আমরা চ্যাপ্টার 2.6 ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, অর্থাৎ ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে এই চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে এটা। চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কোনো চুক্তিতে আবদ্ধ হতে ইচ্ছুক ব্যক্তিদের দ্বারা সম্পাদনের যোগ্য বা উপযুক্ত হওয়াকে বোঝায়। অর্থাৎ একটি বৈধ চুক্তির জন্য চুক্তি সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের মধ্যে চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকাটা অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করো, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যেখানে চুক্তি সম্পাদনের যোগ্যতা হচ্ছে সেই বিষয়টা, অর্থাৎ চুক্তি পালন করার জন্য তিনি যোগ্য বা উপযুক্ত, অর্থাৎ বৈধ চুক্তির জন্য যে যোগ্যতা থাকা অপরিহার্য একজন পক্ষগুলোর মধ্যে, এটাকে মূলত আমরা বলছি ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে এই সংজ্ঞাগুলো যদি আমরা, এছাড়াও তোমার কন্ট্রাক্ট অ্যাক্টের 8072 সেকশন 11-এ এটার সংজ্ঞার ডেফিনেশন দেওয়া হয়েছে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমরা এই সংজ্ঞাগুলো যদি বিশ্লেষণ করি তাহলে একটু খেয়াল করো যে এটার মধ্যে তিনটা বিষয় আমরা লক্ষ্য করি ক্যাপাসিটি টু কন্ট্রাক্টের ক্ষেত্রে। সেখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো। বলা হচ্ছে যে ব্যক্তি দেশে প্রচলিত আইন অনুসারে সাবলকত্ব প্রাপ্ত হয়েছে এবং যার বয়স 18 বছর পূর্ণ হয়েছে তিনি কিন্তু চুক্তি সম্পাদনের যোগ্য হিসেবে গণ্য হবেন। 2 নম্বর, যে ব্যক্তি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যিনি পাগল বা জড় বুদ্ধি সম্পন্ন নন। তারপরে 3 নম্বর যেটা বলা হচ্ছে, যে ব্যক্তি দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তি সম্পাদনের যোগ্যতা হতে বঞ্চিত হয়নি। তো এই উভয় শ্রেণীর বা উভয় ক্ষেত্রে বা এই যে পক্ষগুলোর কথা বললাম, যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এরা সব ক্ষেত্রে কিন্তু এরা চুক্তি সম্পাদনের যোগ্য হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিক হচ্ছে ডেফিনেশন অফ মাইনর। মাইনর বলতে কি বুঝি আমরা? মাইনর বলতে আমরা নাবালককে আমরা মাইনর বলছি। তো নাবালক বা মাইনর কাদেরকে বলা হয় সেটাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বাংলাদেশে বলবৎযোগ্য 1875 সালের যে সাবালকত্ব আইন আছে, মাইনরিটি অ্যাক্ট 1875 এর সেকশন 3-তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
যে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসকারী কোনো ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ হলে তাকে সাবালক বলে গণ্য করা হবে। যার বয়স 18 বছরের কম তাকে আমরা নাবালক বলবো। অর্থাৎ উক্ত আইন অনুসারে কারো বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে নাবালক হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ 18 বছর পূর্ণ হলেই তিনি সাবালক প্রাপ্ত হবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মের দুটি ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম কি? বলা হচ্ছে যে ক্ষেত্রে নাবালকের প্রতিপালন বা তার সম্পত্তি দেখাশোনার ভার আদালত কর্তৃক অন্য অভিভাবকের উপর ন্যস্ত থাকে, সেক্ষেত্রে 21 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নাবালকত্ব বজায় থাকবে। অন্য একটা নিয়মে বলা হচ্ছে যে ক্ষেত্রে প্রতিপাল্য অধিকরণ অর্থাৎ কোর্ট অফ ওয়ার্ডস আইনের ভাষায় আদালত কর্তৃক নিযুক্ত কোনো অভিভাবকের দ্বারা নাবালকের সম্পত্তি পরিচালনার দায়িত্ব গৃহীত হয়, সেক্ষেত্রে 21 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার সাবালকত্ব অর্জিত হয় না। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। আর বাকি সকল ক্ষেত্রে 18 বছর পূর্ণ হলেই তাকে আমরা সাবালক হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিক আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য ল রিলেটিং টু মাইনরস কন্ট্রাক্ট। অর্থাৎ তোমার মাইনরসের যে চুক্তিগুলো আছে সেগুলো কি কি? মাইনরস অর্থাৎ নাবালক ব্যক্তির কিছু চুক্তি আছে, সেগুলো কি কি, বা এর সম্পর্কিত যে বিধান আছে সেই বিধান কি, সেটাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে আসছে যেটা exemption from the liabilities of estoppels। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 1, কন্ট্রাক্ট অফ মাইনরস ইজ ভয়েড। কন্ট্রাক্ট অফ মাইনরস ইজ ভয়েড অর্থাৎ নাবালকের চুক্তি বাতিল। অর্থাৎ নাবালক যদি কোনো চুক্তির পক্ষ হয় তাহলে সেই চুক্তির শুরুতেই বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে, কারণ চুক্তির পক্ষ চুক্তি সম্পাদনের যোগ্য না, সে কারণে। 2 নম্বর বলছে এক্সেমশন ফ্রম দ্য লায়াবিলিটিস অফ এস্টপেলস। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে স্বীয় আচরণের দ্বারা প্রতিবন্ধকতার দায় হতে অব্যাহতি। অর্থাৎ নাবালকের কোনো আচরণের দ্বারা যদি কোনো দায়ের সৃষ্টি হয় তাহলে সেই দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। নাম্বার 3, কন্ট্রাক্ট মে নট বি মেড বাই রেকটিফিকেশন। অর্থাৎ অনুসমর্থনের দ্বারা চুক্তি হয় না, অনুসমর্থনের দ্বারা কোনো চুক্তি হবে না। অর্থাৎ নাবালক চুক্তি সম্পাদনের অযোগ্য বিধায় নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তি শুরুতেই বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে সাবালক হওয়ার পর অনুসমর্থন দিয়ে তাকে যোগ্য হিসেবে গণ্য করা যাবে না। নাম্বার 4, বেনিফিট অফ দ্য মাইনর ইজ এনফোর্সেবল। অর্থাৎ 4 নম্বর বলা হচ্ছে নাবালকের প্রাপ্ত সুবিধা বলবৎ হবে। অর্থাৎ নাবালকের সাথে যদি কেউ চুক্তি করে এবং সেক্ষেত্রে নাবালক যদি কোনো সুবিধা প্রাপ্ত হয়ে থাকে তাহলে তার সেই সুবিধা সে ভোগ করার অধিকারী হবে। নাম্বার 5, মাইনর নট বাউন্ড টু রিটার্ন মানি। মাইনরের সাথে যদি কেউ কোনো চুক্তি করে নাবালকের সাথে এবং এর ফলে যদি সে কোনো অর্থ প্রাপ্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার সেই প্রাপ্ত অর্থ ফেরত প্রদানে সে বাধ্য থাকবে না। নাম্বার 7, মাইনরস লায়াবিলিটি অ্যাজ এ পার্টনার। মাইনরস লায়াবিলিটি অ্যাজ এ পার্টনার, অংশীদার হিসেবে মাইনরসের কোনো নাবালকের কোনো দায় দায়িত্ব থাকবে কিনা? না, অংশীদার হিসেবে কোনো অংশীদার হিসেবেও কিন্তু তিনি থাকতে পারবে না। যদি তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে অংশীদার হওয়ার কারণে প্রাপ্ত সুবিধাগুলো সে ভোগ করবে কিন্তু তার কোনো দায় সে গ্রহণ করবে না। নাম্বার 8, মাইনরস লায়াবিলিটি অন জয়েন্ট কন্ট্রাক্ট। অর্থাৎ জয়েন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে, যৌথ চুক্তির ক্ষেত্রে নাবালকের দায়। যৌথ চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যৌথগত ভাবে যে একজন যদি নাবালক হয় আর একজন যদি সাবালক হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রে যে দায় দায়িত্ব সৃষ্টি হবে সমস্ত দায় দায়িত্ব সাবালক ব্যক্তির উপরে বর্তাবে, এক্ষেত্রে নাবালকের কোনো দায় থাকবে না। নাম্বার 9, মাইনরস লায়াবিলিটি এগেইনস্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে নাবালকের দায়। এক্ষেত্রেও বলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের দ্বারা নাবালকের যে দায় হয় সেই দায় সেক্ষেত্রেও তিনি কোনো দায়বদ্ধ হবেন না, কিন্তু অপরপক্ষ কিন্তু দায়বদ্ধ করতে পারবেন। নাম্বার 10, লায়াবিলিটি অফ মাইনর ফর সাপ্লাইং নেসেসারিজ। অর্থাৎ অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহের ক্ষেত্রে নাবালকের দায়। এক্ষেত্রে বলা হচ্ছে যে নাবালককে অথবা সে আইনত প্রতিপালন করতে বাধ্য এমন কোন লোককে যদি কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয় তবে ওই সরবরাহকারী নাবালকের সম্পত্তি হতে ক্ষতিপূরণ পাবার অধিকারী হবে। অর্থাৎ অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় জিনিসপত্র যদি সে সরবরাহ করে থাকে তাহলে সে তার নাবালকের সম্পত্তি হতে সে সেটা ফেরত পাবার অধিকারী হবে। নাম্বার 11,
গার্ডিয়ানস কন্ট্যাক্ট অন বিহাফ অফ এ মাইনরস ইজ এনফোর্সেবল। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে নাবালকের পক্ষে অভিভাবকের চুক্তি বলবৎযোগ্য। নাবালকের পক্ষে যিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন তার চুক্তিটা কিন্তু অবশ্যই বলবৎযোগ্য হবে। নাম্বার 12, মাইনর ক্যান নট বি ডিক্লেয়ার্ড অ্যান ইনসলভেন্ট। নাবালককে দেউলিয়া ঘোষণা করা যাবে না। অর্থাৎ যদি মাইনর হয়ে থাকেন তাহলে তার সম্পদ বা দায় যাই থাকুক না কেন কোনোভাবেই তাকে ইনসলভেন্ট হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে মাইনর এজ দ্য শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি। অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে নাবালক। এক্ষেত্রে বলা হচ্ছে কোম্পানি পরিমেল নিয়মাবলীতে যদি বিপরীত মর্মে কোনো কিছু বিধান না থাকে তাহলে সেক্ষেত্রে নাবালক কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারবে। তো এই ছিল মূলত রুলস ল রিলেটিং টু মাইনরস কন্ট্রাক্ট, অর্থাৎ মাইনরসের সম্পর্কে, মাইনরসের চুক্তি সম্পর্কে আইনের বিধান। তো প্রিয় শিক্ষার্থীরা এর পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে লিগ্যাল পজিশন অফ মাইনরস ইন ইংলিশ ল। লিগ্যাল পজিশন অফ মাইনর ইন ইংলিশ ল, অর্থাৎ ইংলিশ লতে, ইংল্যান্ডের আইন অনুসারে নাবালকের আইনগত ব্যবস্থা। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ইংল্যান্ডে সাধারণত নাবালক বা শিশুদের আইনগত ব্যবস্থা সম্পর্কে দ্য কমন ল এবং ইনফ্যান্ট রিলিফ অ্যাক্ট 1874 এ দুটি আইন পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। এই দুটি আইন অনুযায়ী ইংল্যান্ডে নাবালকের চুক্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট, 2 নম্বর হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, আর 3 নম্বর হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। প্রথমে আসছে ভ্যালিড কন্ট্রাক্ট। ইংল্যান্ডের আইন অনুযায়ী নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তি বৈধ বলে গণ্য হবে। কোন ক্ষেত্রে দেখো, নাবালক কর্তৃক সম্পাদিত অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রী সরবরাহ চুক্তি বৈধ বলে গণ্য হবে। নাবালক কর্তৃক তার উপকারের জন্য সম্পাদিত চুক্তিও বৈধ বলে গণ্য হবে। ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে কি দেখো, বাতিল চুক্তি। নাবালক কর্তৃক সম্পাদিত ঋণ গ্রহণের চুক্তি বাতিল চুক্তি হবে। অত্যাবশ্যকীয় নয় এমন কোন দ্রব্য সামগ্রী সরবরাহ চুক্তিও বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। শিশু কর্তৃক বিবৃত কোন হিসাব সংক্রান্ত চুক্তি সেটাও বাতিল হিসেবে গণ্য হবে। আর লাস্ট ওয়ান যেটা বলছে ভয়েডেবল কন্ট্রাক্ট, অর্থাৎ বাতিলযোগ্য চুক্তি। এক্ষেত্রে বলা হচ্ছে নাবালক কর্তৃক স্থাবর সম্পত্তি বিক্রয় ও ইজারা সংক্রান্ত চুক্তি, অংশীদারি চুক্তি এবং কোম্পানির শেয়ার ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিলযোগ্য বলে গণ্য হবে। ইংল্যান্ডের আইনে মূলত এই বিষয় বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট বাই পারসন অফ আনসাউন্ড মাইন্ড। আনসাউন্ড মাইন্ড অর্থাৎ যদি বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তির দ্বারা চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে সেটা একটু খেয়াল করো। চুক্তি আইনের 11 ধারা অনুসারে অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি চুক্তি সম্পাদনের অযোগ্য হিসেবে গণ্য হয়। অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বলতে যারা চুক্তির মর্ম বুঝতে বা নিজের উপর চুক্তির ফলাফল অনুধাবন করতে অক্ষম তাদেরকেই মূলত এখানে বোঝানো হয়। এই ধরনের ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তি বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত নিম্নোক্ত কারণে মস্তিষ্ক বিকৃতি হতে পারে। কি কি কারণে? 3টা কারণে। একটা হচ্ছে জড় বুদ্ধি হলে, 2 নম্বর বলা হচ্ছে উন্মাদ হলে বা উন্মত্ততা হলে, আর 3 নম্বর হচ্ছে পানোন্মতা অর্থাৎ ড্রাঙ্কনেস যদি থাকে। অর্থাৎ মূলত যদি কোনো ব্যক্তি মানসিকভাবে পরিপূর্ণভাবে বজায় থাকে না, অর্থাৎ কিছুই ঠিকভাবে সে বুঝতে পারে না, সেটাই হচ্ছে জড়বুদ্ধি। আর তোমার উন্মাদ হচ্ছে যে ব্যক্তির মানসিক শক্তি এমন ভাবে বিকল হয়ে যায় সে যে কারণে সে স্থায়ীভাবে বা সাময়িকভাবে তার বিচার ক্ষমতা হারিয়ে ফেলে। আর ড্রাঙ্কনেস বা পানোন্মত্তা হচ্ছে যদি কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি অতিমাত্রায় মাদক বা নেশা জাতীয় গ্রহণ করে সাময়িকভাবে তার বিচার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। তো এটাই হচ্ছে মূলত পারসন আনসাউন্ড মাইন্ডের ক্ষেত্রে কন্ট্রাক্টের মূল বিষয়। এরপরে যেটা আসছে ইফেক্টস অন এগ্রিমেন্ট মেড বাই পারসন অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ আনসাউন্ড মাইন্ড ব্যক্তি তারা যদি কোনো চুক্তি সম্পাদিত হয় তাহলে তার রেজাল্টটা কি হবে, ফলাফলটা কি হবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে বিকৃত বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি চুক্তি সম্পাদনের যোগ্য না হয়, বলা হচ্ছে যে এই ধরনের চুক্তি ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তি বাতিল বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি মস্তিষ্ক বিকৃতির অজুহাতে চুক্তি বাতিল করতে চায় তবে তাকে আদালতের নিকট সন্তোষজনকভাবে মস্তিষ্ক বিকৃতির প্রমাণ করতে হবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে কোনো পানোন্মত্ত ব্যক্তি মাতাল অবস্থায় কোনো চুক্তি করলে তাও বাতিল হবে, তবে শুধুমাত্র মাতলামির অজুহাতে চুক্তি বাতিল হবে না। এই জন্য মাতাল অবস্থার যুক্তিযুক্ত প্রমাণ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনা লাস্ট টপিক ইফেক্টস অফ অ্যান এগ্রিমেন্ট মেড বাই পারসন নট কোয়ালিফাইড টু কন্ট্রাক্ট। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তির
যে বিষয়টা আসছে সেটা আসলে কি হবে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ চুক্তি সম্পাদনে অযোগ্য ব্যক্তি দ্বারা যদি কোনো চুক্তি সম্পাদিত হয় তাহলে তার ফলাফলটা কি হবে, পরিণাম কি হবে সেটা আমরা জানবো। নাম্বার 1 দেখো, ক নম্বর, নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তির ক্ষেত্রে। নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে নাবালকের দ্বারা প্রতিষ্ঠিত চুক্তি শুরুতেই বাতিল চুক্তি। 2 নম্বর বলছে অনুসমর্থন পাওয়া যায় না, অনুসমর্থন পাওয়া যাবে না। 3 নম্বর বলা হচ্ছে উপকার প্রত্যাবর্তনে সে বাধ্য নয়। 4 নম্বর বলা হচ্ছে দায় অর্পণ করা যায় না, অর্থাৎ তার উপরে নাবালকের উপর কোনোভাবে দায় অর্পণ করা যাবে না। 5 নম্বর বলা হচ্ছে চুক্তি পালনের আদেশ দেওয়া যাবে না। সুবিধা গ্রহণ, অর্থাৎ সুবিধা গ্রহণ বলছে নাবালক অবশ্যই চুক্তি থেকে যদি কোনো সুবিধা পাওয়ার অধিকারী হন তাহলে সে সুবিধা গ্রহণ করতে পারবে। 7 নম্বর বলা হচ্ছে প্রতিনিধিত্ব, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি হিসেবে সে কাজ করতে পারবে কিন্তু তার উপর কোনো দায় বর্তাবে না। 8 নম্বর বলা হচ্ছে স্বীকৃতির বাধা নীতির অপ্রযোজ্যতা, অর্থাৎ এক্ষেত্রে নাবালক যদি কোনো সাবালকের মিথ্যা পরিচয় দিয়ে কোনো চুক্তি সম্পাদন করে তাহলেও কিন্তু সে চুক্তি পালন করা তাকে পালনে বাধ্য করা যাবে না। খ নম্বর বলছে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তির ক্ষেত্রে। এক্ষেত্রে ফলাফলটা কি হবে দেখো, এক্ষেত্রেও চুক্তি বাতিল হয়ে যাবে। 2 নম্বর উপচুক্তি হিসেবে বৈধতা লাভ করা যাবে, উপচুক্তি হতে পারে, উপচুক্তি হিসেবে বৈধতা লাভ করতে পারবে। 3 নম্বর বলা হচ্ছে উপকার গ্রহণের নিমিত্ত চুক্তির প্রবর্তন যোগ্যতা হবে, অর্থাৎ বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি যদি তার নিজের উপকারের বা সুবিধা লাভের জন্য কোনো চুক্তি সম্পাদন করে তাহলে তা প্রত্যাবর্তনযোগ্য হয়। এন্ড লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তির ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে যে দেউলিয়া ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেউলিয়া হয়ে যায়, আদালত কর্তৃক তাকে দেউলিয়া ঘোষণা করা হয়, তাহলেও সেই ক্ষেত্রে এই ধরনের চুক্তির ফলে পাওনাদার ক্ষতিগ্রস্ত হবে, সেই সব চুক্তিও আইনের মর্যাদা পায় না। অর্থাৎ 2 নম্বর বলা হচ্ছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তি, অর্থাৎ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির দণ্ড ভোগকালীন সময়ে কোনো চুক্তি করলে বা কোনো মকদ্দমা দায়ের করলে আইনের সাহায্য পাওয়া যাবে না। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে বিদেশি ব্যক্তির চুক্তি, অর্থাৎ বিদেশি ব্যক্তির দ্বারা যদি কোনো চুক্তি গ্রহণ করা হয়, দ্যাট মিনস দেশের প্রচলিত আইনে যদি কোনো বিধিনিষেধ না থাকে বিদেশি নাগরিকগণ চুক্তিতে আবদ্ধ হতে পারবে, তবে এক্ষেত্রে যদি কোনো কারণে বিদেশি রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধে তাহলে সংশ্লিষ্ট বিদেশের সাথে ওই চুক্তি বলবৎযোগ্য হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আমাদের লাস্ট টপিকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমার এই আলোচনা তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো। আশা করি তোমরা তোমাদের এই যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সবগুলো টপিক তোমরা তোমাদের কাছে বোধগম্য হয়েছে এবং তোমরা সবগুলো টপিক ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেও যদি কোনো টপিক তোমাদের মানে বুঝতে অসুবিধা হয় তোমরা একটু এটা বারবার দেখার চেষ্টা করো, তাহলে দেখবে ইনশাল্লাহ বুঝতে পারবে। তারপরেও যদি কোনো হয় তোমরা যে কোনো ভাবে হোক আমার সাথে যোগাযোগ করো, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে মেইল করতে পারো বা অন্য কোনো উপায় যোগাযোগ করার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সেই না বোঝার যে টপিকগুলো আছে সেগুলো আরো বেশি স্পষ্টভাবে বোঝানো যায় কিনা সেটার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসের কার্যক্রম শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ মি। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।